সকলকে যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা ও কচিকাঁচা ছোট ছোট ছেলে মেয়েদের আমার ভালোবাসা জানিয়ে আমার আজকের বক্তব্য শুরু করছি। আমার আজকের বক্তব্যের বিষয় স্বামীজির চেতনার আলোকে ভারতের নারী শিক্ষার প্রসারে নিবেদিতা। আজকের দিনটি আমরা জানি 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস। ভারতের প্রাচীন রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন। তার সম্পর্কে একটু আগে অনেক আলোচনা হয়েছে। তিনি ভারতের অত্যন্ত প্রথম সারির স্কুল কলেজগুলিতে পড়িয়েছেন, যেমন মাদ্রাজ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, এদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ভারতরত্ন পেয়েছেন, রাষ্ট্রপতি হয়েছিলেন। রাষ্ট্রপতি হওয়ার পর তার ছাত্ররা এই দিনটিকে, তার জন্মদিনটিকে উদযাপন করতে চান এবং তিনি তাদেরকে অনুরোধ করেন দিনটিকে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করার জন্য। এর কারণ হিসেবে যদি দেখতে যাই, সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতীয় সমাজে শিক্ষক সংজ্ঞার একটা মানদণ্ড তৈরি করে গিয়েছেন। তিনি বলতেন যে পৃথিবীতে একটি মাত্র সম্পর্কে মানুষ হেরে গিয়েও আনন্দ লাভ করে, সেটা হলো শিক্ষক ছাত্রের সম্পর্ক। এবং রাষ্ট্রপতি হওয়ার পরেও কিন্তু তার ছাত্রদের সঙ্গে মেলামেশার কোনো দূরত্ব ছিল না। তার রাষ্ট্রপতি ভবনে ছাত্রদের অবাধ যাতায়াত, অবাধ মেলামেশা ছিল। তার জন্মদিনকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করছি, কিন্তু তার শিক্ষক জীবনের আদর্শ বা আইডল তিনি কিন্তু মনে করতেন স্বামী বিবেকানন্দকে। এবং বিবেকানন্দের কাছে শিক্ষা মানে আমরা সবাই জানি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানুষের মধ্যে থাকা অন্তর্নিহিত পূর্ণতার বিকাশ। স্বামীজি এই শিক্ষাকেই ছড়িয়ে দিতে চেয়েছিলেন ভারতবর্ষে। ক্লৈবের দেশে অনন্ত বীর্য, জাড্ডের দেশে অমিত কর্ম, মূঢ়তার দেশে জ্বলন্ত জ্ঞান স্বরূপ আবির্ভূত হয়েছিলেন নরেন্দ্রনাথ দত্ত ভারতের পুরুষ সিংহ রূপে। 1886 সালে শ্রীরামকৃষ্ণ দেবের দেহত্যাগের পর তিনি গ্রহণ করলেন সন্ন্যাস। পরিক্রমা করলেন হিমালয় থেকে কন্যাকুমারিকা, মিশলেন দ্বিজ চণ্ডালের সঙ্গে এবং বললেন, ওঠো জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। স্বামীজি অনুভব করেছিলেন ভারতবর্ষের সব থেকে বড় পাপ হলো মেয়েদের পায়ে তলা আর দরিদ্র মানুষগুলোকে জাতি জাতি বলে পিষে ফেলা। হরিপদ মিত্রকে 1893 সালে 28শে ডিসেম্বর একটি চিঠিতে তিনি লিখছেন, মেয়েদের পুজো না করে পৃথিবীতে কোনো জাত কোনোদিন বড় হয়নি, হতে পারে না, তাই শক্তি পুজোর প্রয়োজন। তাই তার জীবনের অন্যতম উদ্দেশ্য ছিল ভারতের নারী শক্তির প্রসার এবং নারী জাগরণ। সাধারণভাবে গৃহত্যাগী সন্ন্যাসীরা নারীদের তার সাধন পথের অন্তরায় বলে মনে করে থাকেন, কিন্তু বিবেকানন্দ যার শিষ্য, তিনি তার কাছে শিখেছেন নারী মাত্রই আদ্যা শক্তি মহামায়ার আধার। তিনি শিখেছেন তার সন্ন্যাস জীবন বৈরাগ্য সাধনে মুক্তির জন্য নয়, বরং বটগাছের মতো অনেক মানুষকে আশ্রয় দেওয়ার জন্য। তাই পরিব্রাজক কালে ভারত ভ্রমণের সময় এদেশের মানুষের যন্ত্রণা, দুঃখ তার হৃদয়কে নাড়া দিয়ে যায় এবং একই সঙ্গে তিনি অনুসরণ করতে থাকেন, অনুধ্যান করতে থাকেন বৈদিক যুগের নারীদের অবস্থানের কথা। পাশ্চাত্য ভ্রমণকালে তিনি খুব কাছ থেকে দেখলেন সেখানকার নারীরা শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বুদ্ধিতে কত উন্নত। স্বামীজি লিখেছিলেন, এরা এক একজন রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী, এরা মা জগদম্বা। এরকম 1000 জগদম্বা যদি আমাদের দেশে তৈরি করে যেতে পারি, তবে আনন্দে মরতে পারবো। বিবেকানন্দের আবির্ভাব কালটা যদি দেখি, নবজাগরণের সময় 1863 সালে, এবং তখন নবজাগরণের একবারে উত্তুঙ্গ মুহূর্ত, এবং এই নবজাগরণের অন্যতম শর্ত ছিল নারী মুক্তি। কিন্তু এই নারী মুক্তি অনেকটাই কেন্দ্রীভূত ছিল বিভিন্ন সমাজ সংস্কারের মধ্যে দিয়ে, যেমন বহু বিবাহ রোধ, বাল্য বিবাহ প্রচলন, বিধবা বিবাহ প্রচলন, বাল্য বিবাহ রোধ, সতীদাহ প্রথা রোধ ইত্যাদি। স্বামীজি কিন্তু এই সমস্ত সংস্কারের ঊর্ধ্বে উঠে স্থান দিলেন শিক্ষাকে। সেই সময় ভারতবর্ষে বা বাংলায় যে নারী শিক্ষার প্রচার চলছিল, তা একেবারেই ছিল পাশ্চাত্য শিক্ষা এবং ধর্মকেন্দ্রিক, এবং তা একান্তভাবেই শিক্ষিত পরিবারগুলির মধ্যে, মূলত ব্রাহ্ম পরিবারগুলির মধ্যে সীমাবদ্ধ। স্বামীজি এই বেড়াজালটা ভাঙতে চাইলেন।
চাইলেন শিক্ষাকে মেয়েদের মধ্যে ছড়িয়ে দিতে, এবং যেই শিক্ষা হবে সম্পূর্ণ ভারতীয় শিক্ষা। তিনি বিশ্বাস করতেন যে পুরুষের কাজ হচ্ছে মেয়েদের শিক্ষা দেওয়া পর্যন্ত। শিক্ষিত হলে নারী এতটাই আত্মশক্তিতে বলীয়ান হতে পারে যে তারা তাদের নিজেদের সমস্যার মীমাংসা নিজেরাই করতে পারে। অর্থাৎ শিক্ষার মধ্যে দিয়ে তিনি নারীকে আত্মনির্ভর করে তুলতে চেয়েছিলেন। নারী শক্তির উপর তার এতটা আস্থা ছিল যে স্বামীজি বলতেন 500 পুরুষের সাহায্যে ভারতবর্ষ জয় করতে 50 বছর লাগতে পারে, কিন্তু 500 নারীর সাহায্যে তা মাত্র কয়েক সপ্তাহেই করা যেতে পারে। নারী শিক্ষা বলতে তিনি বুঝতেন মেয়েদের মধ্যে আধ্যাত্মিক শক্তির পূর্ণতা, তাদের চরিত্র গঠন, তাদের বুদ্ধিবৃত্তির প্রকাশ এবং তাদের স্বনির্ভর করে তোলা। স্বামীজির আকাঙ্ক্ষা ছিল বেশ কিছু সংখ্যক ভারতীয় মেয়েরা আজীবন ব্রহ্মচর্য পালন করে এদেশের অন্য মেয়েদের শিক্ষার ভার গ্রহণ করুক। তার দৃঢ় বিশ্বাস ছিল মেয়েদের শিক্ষার ভার মেয়েরাই নিতে পারে, এবং এইরকম একটি মেয়ে যিনি হবেন বাগ্মী, যিনি হবেন শিক্ষায় দীক্ষায় উন্নত, যিনি হবেন আধ্যাত্মিক শক্তিতে বলীয়ান, তিনি ভারতবর্ষে খুঁজেছিলেন। ভারতী পত্রিকার সম্পাদিকা সরলা দেবীকে একটি চিঠিতে স্বামীজি লিখেওছিলেন, দেশীয় নারী দেশীয় পরিচ্ছদে দেশীয় শিক্ষার প্রসার করলে সারা ভারতবর্ষ জুড়ে এক বিরাট প্লাবন উঠবে। আমি দিব্য চক্ষে তাহা দেখছি, এবং সেই প্লাবন সারা পাশ্চাত্য ভূমিতে ছড়িয়ে পড়বে। এই খনা, মৈত্রেয়ী, লীলাবতীর দেশে কি আর এমন নারী আসবে না? কিন্তু পরাধীনতার অন্ধকারে আচ্ছন্ন ভারতবর্ষে এমন নারীর জন্ম সে সময় প্রায় অসম্ভব ছিল। স্বামীজি তাই বললেন, আমাদের দেশ এখন এমন মহিয়সী নারীকে জন্মদান করতে পারছে না, তাই তাকে অন্য জাতি থেকে আমাদের ধার করতে হবে। এমন এক নারীকে তিনি পেলেন, মিস মার্গারেট নোবেল, অর্থাৎ আমাদের ভগিনী নিবেদিতা। স্বামীজির এই মানুষ কন্যাটি জন্মসূত্রে বিদেশিনী হয়েও ভারতবর্ষকে ভালোবেসেছিলেন তার আত্মার অংশটুকু দিয়ে। স্বামীজি তাকে বলেছিলেন, ভবিষ্যৎ ভারত সন্তানদের কাছে তুমি একাধারে কন্যা, জননী ও ভগিনী হয়ে ওঠো। আজীবন গুরুদেবের সেই নির্দেশ তিনি পালন করে গিয়েছেন। এদেশে এসেই তিনি নিজেকে নিয়োজিত করলেন এদেশের নারী শিক্ষার প্রসারে। 1867 সালের 28শে অক্টোবর উত্তর আয়ারল্যান্ডের ডানডেনার নামে একটি শহরে তার জন্ম। কিছুটা বড় হওয়ার পর যখন স্কুলে যোগদান করছেন শিক্ষিকা রূপে, তখন লন্ডনে স্বামীজির সঙ্গে ঘটল পরিচয়। স্বামীজি তাকে ভারতবর্ষে আহ্বান জানালেন, বললেন, ভারতের নারী সমাজের জন্য প্রয়োজন প্রকৃত এক সিংহীর, তুমি ঠিক সেই রূপ নারী। স্বামীজির ডাকে সাড়া দিয়ে নিবেদিতা এসে উপস্থিত হলেন ভারতবর্ষে। পরবর্তীতে দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ বইতে তিনি লিখেছিলেন, ওই সময় স্বামীজি লন্ডনে না এলে জীবনটাই নিরর্থক হয়ে যেত। এদেশে আসার পর দিনের পর দিন অসীম ধৈর্য নিয়ে স্বামীজি তার সামনে তুলে ধরতে শুরু করলেন ভারতবর্ষের গৌরবান্বিত ইতিহাস। ভারতবর্ষকে ভালোবাসতে শুরু করলেন মার্গারেট। তাকে ব্রহ্মচর্যে দীক্ষা দিলেন স্বামীজি, তিনি হয়ে উঠলেন নিবেদিতা। এরপর স্বামীজি তাকে প্রথমেই শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে নিবেদন করলেন, পরিচয় করালেন মায়ের সঙ্গে। কারণ স্বামীজির কাছে শ্রী শ্রী মাই ছিলেন ভারতীয় জীবনের নারীত্বের শ্রেষ্ঠ আদর্শ। শ্রী শ্রী মা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নন, লজ্জায় তার ভূষণ, কিন্তু ব্যক্তি স্বতন্ত্র হতে প্রগাঢ়ভাবে উজ্জ্বল। ঠাকুরের দেহত্যাগের পর তিনি আদরে, অনুশাসনে, আশ্রয়ে এই সংঘকে, রামকৃষ্ণ সংঘকে রক্ষা করেছেন, হয়ে উঠেছেন সংঘ জননী। ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার, সম্ভবত পৃথিবীর ইতিহাসে প্রথমবার সন্ন্যাসী সংঘের কেন্দ্রবিন্দুতে আসছেন একজন নারী, যিনি তথাকথিত অর্থে বিদুষী নন, সন্ন্যাসিনী নন, কিন্তু প্রখরভাবে ব্যক্তি স্বাতন্ত্র্য বোধে উজ্জ্বল। স্বামীজি তাই বলতেন, মাতা ঠাকুরানী ভারতবর্ষে মহাশক্তি জাগাতে এসেছেন, তার হাত ধরেই আবার গার্গী মৈত্রেয়ীদের পুনরুত্থান করবে। স্বামীজি পরিচয় করিয়ে দিলেন মায়ের সঙ্গে নিবেদিতার। একদিকে নিবেদিতা
প্রবল বাগ্মী, অসাধারণ বিদুষী, কর্মপরায়ণা, বুদ্ধিদীপ্তা নারী। অন্যদিকে মা তথাকথিত শিক্ষায় একেবারে অনভিজ্ঞা, লজ্জা পটাবৃতা, ভাষা এবং সংস্কৃতির বিশাল পার্থক্য, অথচ হৃদয়ের ভাবের বিনিময় ঘটল। মা তার ব্রাহ্মণের বিধবার যাবতীয় সংস্কারকে দূরে সরিয়ে রেখে এই শ্বেতাঙ্গিনীকে গ্রহণ করলেন আদরের খুকি বলে। পাশ্চাত্য রমণীর জন্য খুলে গিয়েছিল সেদিন ভারতবর্ষের অন্দরমহলের দ্বার। নিবেদিতা এই দিনটিকে পরে তার ডায়েরিতে ডে অফ ডেজ বলে উল্লেখ করেছেন, অর্থাৎ তার জীবনের উজ্জ্বলতম দিন। ভারতবর্ষে নারী শিক্ষার প্রসারে এই দিনটির গুরুত্ব অপরিসীম, কারণ স্বামীজি চাইতেন প্রাচ্য ও পাশ্চাত্যের শ্রেষ্ঠ গুণাবলীগুলি এক হয়ে ভারতের নারী সমাজ শিক্ষিত হয়ে উঠুক। আর প্রাচ্য গুণাবলীর শ্রেষ্ঠ উদাহরণ মা, পাশ্চাত্য গুণাবলীর নিবেদিতা। এই দুই মহামানবের সাক্ষাৎ হয়েছিল সেদিন, এবং ভারতীয় নারীর আদর্শ প্রকৃতপক্ষে কি তা মায়ের মধ্যে দিয়ে নিবেদিতা হৃদয়ঙ্গম করলেন, এবং তাকেই পাথেয় করে তার পরবর্তী জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে উঠল ভারতবর্ষের নারী সমাজে মঙ্গল সাধন। এবং এর ক্ষেত্রে তার প্রথম পদক্ষেপ ছিল বাগবাজারের 17 নম্বর বোসপাড়া লেনে মেয়েদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা। বলরাম বসুর বাড়িতে একটি সভায় তিনি তার এই পরিকল্পনার কথা সবাইকে জানান। প্রাথমিকভাবে কেউই মেয়েদের পাঠাতে রাজি হননি, কিন্তু স্বামীজি হরমোহন বাবুকে ওখানে নিজেই বলে উঠলেন, তোকে তোর মেয়েকে দিতেই হবে। এবং নিবেদিতাকে বললেন, মিস দিস